হ্যালো হ্যালো টেস্ট। হ্যাঁ, এখন ঠিক আছে তাই না সাউন্ডটা? জি, ওকে ফাইন। সাউন্ডটা এখন ক্লিয়ার আছে কিনা একটু জানাবা। জি, সাউন্ডটা কি এখন ঠিক আছে? আমাকে একটু জানাও। জি, হোপফুলি এখন ঠিক আছে। জি ঠিক আছে, সাউন্ডটা এখন ক্লিয়ার। গুড, তাহলে আমরা শুরু করে দিই নাকি আমাদের আজকের ক্লাস? ওকে গুড, সাউন্ড আছে, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব গন্তব্য কাবুল এই প্রবন্ধ যেটা আছে বা এই গদ্যটা, এটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের বাংলা সেকেন্ড পেপার মোটামুটি যত টপিক আছে সব টপিকে মোটামুটি শেষ হয়ে গেছে। সেকেন্ড পেপারও হোপফুলি আর কোনো টপিক আমাদের বাকি নেই। সেকেন্ড পেপারের আর কোনো কিছুই বাকি নেই, মোটামুটি আমাদের সবগুলো শেষ। যদিও সেকেন্ড পেপার একটা টপিক বাকি আছে, প্রকৃতি ও প্রত্যয়, মানে 26 ব্যাচের, মানে 25 ব্যাচের তো সবই শেষ। 26 ব্যাচের যাদের আছে তাদের আর একটা টপিক প্রকৃতি ও প্রত্যয়, আমরা সেটা পড়বো। হ্যাঁ, মোটামুটি আমাদের প্রকৃতি ও প্রত্যয় যেটা আছে ওটা আমরা পড়বো, বাকি আমাদের আর কোনো কিছু বাকি নেই। আচ্ছা, তো তাহলে আমি আর কথা না বাড়াই সরাসরি চলে যাই। শর্ট সিলেবাস কমপ্লিট, ফুল সিলেবাসের বাংলার দ্বিতীয় পত্রে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়, সেটা আমরা পড়ে ফেলবো। হ্যাঁ, আর এটার পরে আমাদের আরেকটা, এটার উপর আমাদের 2টা ক্লাস হবে। এটার পরে আমাদের আর একটা গদ্য আছে, কপিল দাস পরমুর শেষ কাজ। এরপর হচ্ছে আমরা প্রকৃতি প্রত্যয় পড়লে আমাদের কোর্সটা শেষ। তো আমরা একদম শেষ মাথায় চলে আসছি। ঠিক আছে, জি, প্রকৃতি প্রত্যয়টা পড়াবো, তারপর সব আমাদের ক্লোজড। ঠিক আছে সাউন্ড? আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই নাকি ক্লাসটা আমরা আরম্ভ করে দিই? তোমরা একটু অনুমতি দাও, তাহলে আমি ভাইয়া ক্লাসটা আরম্ভ করে দিতে পারি। ঠিক আছে, জি, রিটেন পার্টে তোমাদের যত নিয়ম আছে সবগুলোর উপর আলাদা। মনে হয় রিটেন পার্টের উপর সম্ভবত 3টা ক্লাস হয়েছে, প্রতিবেদন লেখা, মানে যা এভরিথিং যা কিছু আছে, ভাব সম্প্রসারণ লেখা, সবকিছু 3টা ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়েছে। অনেকেই ক্লাসগুলো করো নাই, ক্লাসগুলো করে নিবা, তাহলে হয়ে যাবে। ওকে, তো চলো ভাইয়া আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। আমরা প্রথমেই গন্তব্য কাবুল এটার একটু লেখক যেই মূল বিষয়বস্তু যেটা আসলে বোঝাতে চেয়েছেন, আমরা সেই মূল বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করি। তো এটা লেখককে সৈয়দ মুজতবা আলী। ওকে, সৈয়দ মুজতবা আলী। এক্ষেত্রে তোমরা একটা কাজ করবা, তোমাদের বইতে অথবা যেখানেই পড়ো তোমরা দেখবা যে লেখক পরিচিতি যেটা আছে, লেখক পরিচিতিটা তোমরা একটু ছোট্ট করে পড়ে নিবা। ঠিক আছে, সিকিউ কিভাবে লিখবো এটার জন্য তোমাদের অলরেডি আমি গাইডলাইন দিয়ে দিছি যে সিকিউটা, সৃজনশীলটা কিভাবে লিখবা। তারপরেও যদি বলো ভাই সিকিউটা আবার দরকার, তাহলে সেক্ষেত্রে সিকিউটার উপর আবার ক্লাস নিয়ে দিব, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই, অথবা আমি ভিডিও করে তোমাদেরকে আবার দিয়ে দিব যে সিকিউটা কিভাবে লিখতে হবে, সমস্যা নেই। তো চলো আমরা শুরু করি। তো এই গন্তব্য কাবুল এটা মূলত একটা ভ্রমণ কাহিনী। আচ্ছা, ভ্রমণ কাহিনী কি? ভ্রমণ কাহিনী হচ্ছে, ধরো আমি কোথাও ঘুরতে গেলাম। এখন কোথাও ঘুরতে গেলে, ভ্রমণে গেলে আমার ভ্রমণের যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতাটা নিয়ে যে ধরনের সাহিত্য লেখা হয় বাংলা সাহিত্যে, সেগুলোকে বলো ভ্রমণ কাহিনী। তো এইটা মূলত দেশে বিদেশে যে গ্রন্থ রয়েছে, মোস্তফা আলী, সৈয়দ মোস্তফা আলীর বিখ্যাত একটা গ্রন্থ, ভ্রমণ গ্রন্থ, এটা হচ্ছে দেশে বিদেশে, এই দেশে বিদেশে গ্রন্থ থেকে এটা মূলত নেওয়া হয়েছে। দেশে বিদেশে গ্রন্থের একটা অংশ এই গন্তব্য কাবুল। এই রচনার মধ্য দিয়ে আমরা সৈয়দ মোস্তফা আলীর অসাধারণ ভ্রমণ সাহিত্যের সঙ্গে শুধু পরিচিত হই না, তার জীবনবোধ, সাহিত্য রুচি, নিজস্ব শিল্প বৈশিষ্ট্যের সঙ্গেও পরিচিত হতে পারে। সৈয়দ মোস্তফা আলীর বিচিত্র এক জীবন যাপন করেছেন, কত জনপদ, কত মানুষ, কত ঘটনার সঙ্গে তিনি এক জীবনে পরিচিত হয়েছেন, তার ইয়াত্তা নেই। অর্থাৎ সৈয়দ মোস্তফা আলী তিনি চাকরির সুবাদে, তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন, এবং তিনি একাধিক ভাষায়, বেশ অনেকগুলো ভাষায় তিনি পণ্ডিত ছিলেন, অনেকগুলো ভাষায় তিনি কি ছিলেন, তার অভিজ্ঞতা ছিল। এই জন্য চাকরির সুবাদে তাকে বিভিন্ন জায়গাতে তাকে কাজ করতে হয়েছে। এই জন্য তিনি বিভিন্ন জনপদের মানুষের সাথে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তিনি মিশেছেন।
তার সেই জনপদ, সেই মানুষ আর সেই ঘটনাকেও তিনি দেখেছেন কখনো রসিকের চোখে, কখনো ভাবুকের চোখে, কখনো বিদগ্ধ পণ্ডিতের মনন ও নিষ্ঠার চোখে। অর্থাৎ এক একবার তিনি সেই জিনিসগুলোকে এক একভাবে দেখেছেন। ফলে অনিবার্যভাবেই তার সব সৃষ্টির মতো ভ্রমণ সাহিত্য হয়ে উঠেছে তুখর জীবন চঞ্চলে ভরপুর কথামালা। গন্তব্য কাবুল তার ব্যতিক্রম নয়। হাওড়া স্টেশন থেকে, এইখান থেকে আমাদের মূল আলোচনাটা শুরু আর কি, মানে মূল পার্টটা বুঝার আলোচনাটা এখান থেকে শুরু। তো হাওড়া স্টেশন আছে, তোমরা জানো যে ভারতের হাওড়া স্টেশন থেকে কাবুলের উদ্দেশ্যে তিনি মূলত যাত্রা শুরু করেন। তাহলে ভারতের হাওড়া থেকে তিনি কাবুলের উদ্দেশ্যে তিনি কি করেন, যাত্রা শুরু করেছিলেন। তাতে শেষ পর্যন্ত অসাধারণ রসঘন এক অভিজ্ঞতার সঙ্গে তার পরিচয় ঘটে। অর্থাৎ এই যে হাওড়া থেকে কাবুল যেতে তার যেই পরিমাণ তার যে জার্নি, সেই জার্নিটা এখানে তুলে ধরা হয়েছে। এর পরিচয়ের প্রতিটি পর্বে কত যে কৌতূহল, হাসি ঠাট্টা, রম্য রসিকতা আর প্রজ্ঞা মনন পাঠকের জন্য অপেক্ষা করে, তা কোনো তুলনা চলে না। যাত্রার শুরুতেই গাড়িতে উঠতে গেলে একজন ইংরেজ হাঁক দেয়, অর্থাৎ একজন ইংরেজ তাকে ডাক দেয়। এর পরিচয়ের প্রতিটি পর্বে কত যে কৌতূহল, হাসি ঠাট্টা, রম্য রসিকতা আর প্রজ্ঞা মনন পাঠকের জন্য অপেক্ষা করে, তা কোনো তুলনা চলে না। যাত্রার শুরুতেই গাড়িতে উঠতে গেলে একজন ইংরেজ হাঁক দেয়, অর্থাৎ একজন ইংরেজ তাকে ডাক দেয়। ওটা ইউরোপিয়ানদের, অর্থাৎ আপনি যেখানে উঠতেছেন ওটা আপনার জন্য না, ওটা ইউরোপিয়ানদের জন্য। আমরা মূল কাহিনীতে গেলে আর ভালো করে পড়বো। এই একটি মাত্র উক্তির মধ্যে ব্রিটিশ শাসিত 200 বছরের ইতিহাসের একটি মাত্রা অনুভব করা যায়। অর্থাৎ তখন ইউরোপিয়ান যারা ছিল, ইংরেজ যারা ছিল, তাদেরকে বলা হতো ইউরোপিয়ান। এরা একটু হাই ক্লাস মানুষ ছিল, একটু পশ মানুষ ছিল। ওকে, আর বাঙালি যারা ছিল এরা হচ্ছে ফকিন্নি টাইপের মানুষ ছিল। তো তখন যখন ওই যে ইউরোপিয়ানদের জন্য তখন ট্রেনের মধ্যে আলাদা বগি ছিল, তো লেখক সেখানে উঠতে গেছে, তখন ওই যে লোক বললো যে এটা ইউরোপিয়ানদের, এটা আপনার জন্য না। তখন এটা দ্বারা ওই যে ব্রিটিশ শাসিত তখনকার যে সমাজ ব্যবস্থা সেটা আসলে এখানে দেখতে পাই। আবার সেই ফিরিঙ্গির সঙ্গে যখন, ফিরিঙ্গি মানে হচ্ছে যারা, মানে সাধারণত ফিরিঙ্গি বলতে এখানে ইউরোপিয়ানদেরকে বোঝানো হচ্ছে, দ্যাট মিনস ইংরেজদেরকে। সেই ফিরিঙ্গির সঙ্গে যখন শান্তিপূর্ণ বন্ধুত্বপূর্ণ যাত্রা শুরু হয়, তার ভাগ বাটোয়ারা করে খাওয়া, নিজেদের সঙ্গে করে আনা বিচিত্র খাবার, অন্য এক ইতিহাসের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। অর্থাৎ লেখক তার সাথে তারপর সেই ইউরোপিয়ানদের বগিতে উঠলেন, তার সাথে সেখানে খাবার ভাগযোগ করে খেলেন, সেই ঘটনা আমরা দেখতে পাই। নানা ধরনের প্রকৃতি, ভূগোল, ইতিহাস, নানা সংস্কৃতি, এই রচনায় সৈয়দ মুজতবা আলী তার বিপুল অভিজ্ঞতার একটি অতি তাৎপর্যপূর্ণ অধ্যায় পরিচয় তুলে ধরেছেন। তাহলে হোপফুলি তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছো। এই আইডিয়া তো পেয়েছো যে এই যে আমাদের যে গদ্যটা, এই গদ্যটা বেসিক্যালি কি নিয়ে লেখা, আমরা সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে সৈয়দ মুজতবা আলীর লেখা, তোমরা এর আগে 9-10 সম্ভবত পড়ছো, প্রবাস বন্ধু। তো তিনি একটু মানে যে কোনো জিনিসকে তিনি একটু, তার সাহিত্যের রসবোধটা একটু অন্যরকম, মানে তিনি একটু ডিফারেন্ট ধারায় লিখেন, মানে তার লেখাগুলোই অন্যরকম। পড়লে বুঝতে পারবা যে তিনি একটা জিনিস, সহজ একটা জিনিসকে কত তিনি খুব সুন্দর, মানে খুব সহজভাবে তিনি এটা প্রেজেন্ট করেন, খুব সাবলীল ভাষায় তিনি এটা তোলেন, তিনি এটাকে হালকা একটু ব্যঙ্গ করে তিনি এটা উপস্থাপন করেন। এইটা তার সাহিত্যের একটা নমুনা, একটা বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, তো চলো আমরা শুরু করে দিই এখান থেকে। তো আমরা দেখলাম যে লেখক মূলত হাওড়া থেকে ট্রেনে উঠবে, ট্রেনে উঠার ঘটনাটা এখান থেকে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেছে, ব্যঙ্গ করে তিনি এটা উপস্থাপন করেন। এইটা তার সাহিত্যের একটা নমুনা, একটা বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, বুঝলাম না, সাউন্ড তো ঠিকই আছে, পোলাপাইন ঘুরে কনফিউজ করে কেন? ওকে, এবার বলতেছে, হ্যাঁ এবার ঠিক আছে আশা করি। তো চলো প্লিজ কনফিউজ করবে না, মানে আমাকে পড়াতে দাও। আচ্ছা, তো এটার উপর আমাদের যেহেতু 2টা ক্লাস হবে, সো আমরা একটু ধীরে সুস্থে আস্তে আস্তে পড়বো, একটু আস্তে আস্তে পড়বো, যাতে করে তোমাদের বুঝতে কোনো লাইনের যাতে বুঝতে কোনো প্রবলেম না হয়। চাঁদনি থেকে 9 শিকে দিয়ে একটা শার্ট কিনে নিয়েছিলুম। অর্থাৎ চাঁদনি, আমাদের যেমন বাংলাদেশে নিউ মার্কেট আছে, গুলিস্তান আছে, এগুলোতে একটা মানে জামা কাপড় কেনার জন্য এগুলো বিখ্যাত না, নিউ মার্কেট। তো তখন কলকাতার একটা বিখ্যাত স্থান যেখানে জামা কাপড়ের জন্য খুব বিখ্যাত, সেটা হচ্ছে চাঁদনি। এই চাঁদনি থেকে তিনি 9 শিকে, মানে 1 শিকে মানে হচ্ছে 4 আনা, মানে এখানে দেখো যে ব্যাখ্যা দেওয়া আছে 4 শিকিতে 1 টাকা। এগুলো লিখতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক। এটা বারবার তোমাদেরকে বলি, মানে এমনি এমনি বলি না। তো যাই হোক, এরপর দেখো, তো চাঁদনি থেকে লেখক 9 শিকি দিয়ে, তার মানে বুঝতে পারতেছো তখনকার সময় যদি হিসাব করি প্রায় 2 টাকা 2 টাকা 25 পয়সা এরকম দিয়ে তিনি একটা শার্ট কিনেছিলেন। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক, এই যে দেখো ইউরোপিয়ান থার্ডটা কি, এটা হচ্ছে মূলত ট্রেনের একটা বগি, ঠিক আছে, এটা ট্রেনের একটা কি বগি
নামক একটা অন্যতম প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বোচ্চ আনাগোনা করত, ভারতের সর্বত্র আনাগোনা করত। মানে এইখানে মূলত ওই যে আমরা বললাম যে ট্রেনের মধ্যে ইউরোপিয়ানদের জন্য তখন আলাদা বগি থাকতো, সেটার কথাই বলছে। তো ওই বগিতে তখন কি করতো, বাঙালি যারা আছে এরা কি করতো, উঠে যেত, মানে ওখানে উঠে যেত, ইংরেজদের সাথে গিয়ে ফোকর পাইলে তারা সেখানে চলে যেত, ওখানে একটু এক্সট্রা ফ্যাসিলিটি বেশি পাওয়া যায়। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক ফিরিঙ্গি, ফিরিঙ্গি মানে হচ্ছে এক ফরাসি বা এখানে বোঝানো হচ্ছে ইউরোপিয়ান, দ্যাট মিনস ইংরেজ আর কি। এক ফিরিঙ্গি তাকে বলে, হ্যাঁ হেঁকে বলে, মানে তাকে ডাক দিয়ে বলে এটা ইউরোপিয়ানদের জন্য, অর্থাৎ আপনি যে বগিতে উঠতেছেন এটা তো আপনার জন্য না, এটা ইউরোপিয়ানদের জন্য। তো চিন্তা করে দেখো সেই সময় লেখক যখন এটা লিখতেছে তখন আমরা মূলত ইংরেজদের অধীনে ছিলাম, আর ইংরেজদের জন্য তখন ট্রেনের মধ্যে আলাদা কি করে, আলাদা তখন বগি থাকে। তুমি চিন্তা করতে পারো যে আমরা কতটা তখন, ইংরেজরা আমাদেরকে কতটা শাসন শোষণ করছে, সব বিষয়গুলো এখানে আমরা দেখতে পাই। আমি গাগ গাগ করে বললাম, তাহলে লেখক এখানে কিভাবে বলছে, গাগ গাগ করে বলছে, মানে লেখক সাধারণভাবে বলে নাই, খুব গাগ গাগ করে বলছে। ইউরোপিয়ান তো কেউ নাই, অর্থাৎ এই বগিতে এখানে তো ইউরোপিয়ান কেউ নাই, ইংরেজদের তো কেউ নাই, হ্যাঁ চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই, অর্থাৎ তুমি আমি মিলে এই ফাঁকা গাড়িটাতে যাই, সমস্যা নাই তো। এক তুলনামূলক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলুম, মানে লেখক একটা তুলনামূলক ভাষাতত্ত্বের বইয়ে লেখক পড়েছে, কি পড়ছে, বাংলা শব্দের অন্তদেশে, অন্তদেশ মানে হচ্ছে বাংলা শব্দের শেষে অনুস্বার যোগ করলে সংস্কৃত হয়, ইংরেজি শব্দের প্রাগদেশে, প্রাগদেশ মানে হচ্ছে শুরুতে, প্রাগদেশে জোর দিয়ে কথা বললে হ্যাঁ সাহেবী ইংরেজি হয়। অর্থাৎ এখানে বলতেছে লেখক একটা বইতে পড়ছে, লেখক একটা বইতে পড়ছে যে বাংলা শব্দের শেষে, বাংলা শব্দের শেষে যদি তুমি যদি অনুস্বার যুক্ত করো তাহলে সেটা অনেকটা সংস্কৃতের মতো হয়ে যায়, আর ইংরেজি শব্দের শুরুতে যদি তুমি অ্যাকসেন্ট দাও, হ্যাঁ যদি তুমি একটু জোর দাও তাহলে সেই ইংরেজিটা হয় সাহেবী ইংরেজি। সাহেবী ইংরেজি মানে একটু পশ ইংরেজি, পশ মানে ভংচং ভুজুং বাজুং ইংরেজি না, তাই না, এরকম। তো লেখক বলতেছেন যে এইখানে, তো লেখক এই কথাটা কেন বলছেন, যে হঠাৎ করে এই কথাটা কেন বলছেন, লেখক এই যে এই ইউরোপিয়ান লোকটার সাথে তিনি ইংরেজিতে বলছেন, এবং ইংরেজি যখন তিনি বলছেন তখন তিনি ইংরেজদের অ্যাকসেন্টে কথা বলছেন, দ্যাট মিনস ওই লোকটা বুঝতে পারছে যে এই লোক ভালো ইংরেজি জানে। এখন যদি বুজুং বাজুং ইংরেজি জানে যে হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ অমুক, হাউ আর ইউ, এগুলো বললে তো মানে বলবে যে এইটা নর্মাল ইংরেজি। তো ওই লোকটার কাছে তিনি এইভাবে অ্যাকসেন্ট দিয়ে ইংরেজি বলছেন, ঠিক আছে, কারণ এটা তিনি জানেন, তিনি এটা বই থেকে পড়ছেন। অর্থাৎ পয়লা সিলেবালে, মানে পয়লা মানে হচ্ছে প্রথম সিলেবালে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো, সব পাপ ঢাকা পড়ে যায়। অর্থাৎ তোমার ইংরেজি খারাপ হতে পারে, সমস্যা নাই, তুমি যদি ওই যে তুমি যদি ইংরেজদের সাথে তুমি যদি প্রথম অ্যাকসেন্টে যদি অ্যাকসেন্ট দাও, যেমন চিটাগের মানুষের দেখবে কথার একটু অ্যাকসেন্ট আছে, মানে ফার্স্ট টোনটাতে একটা চিটাগের একটা ভাইব চলে আসে, তুমি যদি এরকম অ্যাকসেন্ট দাও তাহলে ওই যে খারাপ রান্নায় যেমন লঙ্কা ঢেলে দিলে যেমন হবে এরকম হয়ে যাবে। এরপর বলছে সব পাপ ঢাকা পড়ে যাবে, অর্থাৎ ওই যে তারপর তোমার ভাষা যাই হোক, অ্যাকসেন্ট যেমনই হোক, তোমারটা ওরা বুঝবে না তুমি ইংরেজ, এরকম একটা ভাইব চলে আসে। সোজা বাংলায় এরই নাম গাগ গাগ করে ইংরেজি বলা। এইবার লেখক বলছে যে গাগ গাগ করে ইংরেজি বলছে, লেখক যে গাগ গাগ করে ওই লোককে বলছে যে গাড়ি তো এখন খালি, ইউরোপিয়ান এই ক্লাসটা তো ফাঁকা, আমি আর আপনি উঠে যাই, এইটা লেখক গাগ গাগ করে এই জন্য বলছে যাতে ওই লোকটা বুঝতে পারে যে আমিও ইংরেজি পারি, হ্যাঁ হয়তো আমি ইংরেজ না কিন্তু ইংরেজের সাথে আমার তুলনা করা যায়, এই ভাইবটা তিনি দিতে চাইছেন। ফিরিঙ্গি তালতলার নেটিভ, তাহলে ফিরিঙ্গি হচ্ছে ওই যে যেই ফিরিঙ্গি ছিল তিনি হচ্ছেন তালতলার নেটিভ, ওকে। আচ্ছা এখন নেটিভ কি, নেটিভ বলতে সাধারণত বোঝানো হয় ভারতীয়দের, তখন নেটিভ বলে অভিহিত করা হয় যে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশরা ভারতীয়দেরকে নেটিভ বলে থাকেন, ঠিক আছে। তো বলেন কি ইনি হচ্ছেন ওই তালতলার কি নেটিভ, ওকে। কাজেই আমার ইংরেজি শুনে বাড়ি খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো, অর্থাৎ লেখক যে জিনিসপত্র রয়েছে বা তার যে এগুলো তিনি কি করতেছেন, তিনি গোছাচ্ছে, ওই লোকটা এগুলো গোছাচ্ছে। কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল, অর্থাৎ লেখক যে ভ্রমণ করবে লেখকের আগ্রহটা একটু মানে চুপসে গেছে। কেন চুপসে গেছে, কারণ লেখক তিনি চলে যাচ্ছেন আরেক জায়গায়, তিনি মূলত মানে তার কর্মের কারণে তিনি আরেক জায়গাতে চলে যাচ্ছেন, নিজের দেশের প্রতি বা নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এই জন্য লেখকের একটু খারাপ লাগতেছে। এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিল, অন্য কিছুর ভাববার ফুরসতি পাই নাই। অর্থাৎ আমরা যখন কোথাও যখন যাব, তুমি যদি মানে ঢাকার বাইরে যাও, নিজের বাড়ি থেকে যদি বের হয়ে যাও, তাহলে দেখবে তো তুমি অনেকদিন খুব চিল মোড়ে থাকবা, এইটা কিনবা, নতুন শার্ট কিনবা, পাসপোর্ট গোছা মানে টিকিট কাটবা। লেখক এতদিন এটাই করছে, কিন্তু আজকে যখন চলে যাচ্ছে তখন লেখকের একটু খারাপ লাগতেছে। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপুরুষ জনচিত মনে হলো আমার কাছে। অর্থাৎ এই যে আমি যে চিন্তা করতেছি, আমার যে এখন যার ভালো লাগতেছে না, বাড়ির কথা মনে পড়তেছে, এটাকে লেখক বলছে এটা হচ্ছে কাপুরুষ জনচিত।
ফিরিঙ্গি লোক ভালো, অর্থাৎ ওই যে ফিরিঙ্গি লোকটা উঠছে তার সাথে লোক ভালো, আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল এত মনমরা হলে কেন? হ্যাঁ, গোয়িং ফার অর্থাৎ দূরে যাচ্ছ কোথাও। এইখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। সৈয়দ মোস্তফা আলী অনেক ট্যালেন্টেড একটা মানুষ, খুবই জ্ঞানী একজন মানুষ, এবং তুমি এই জিনিসটা পড়লে তুমি বুঝতে পারবা। দেখো ওনার সাহিত্যের রসবোধটা তুমি ধরতেই পারবা না যে একজন মানুষ লিখতে গিয়ে তিনি এরকম চিন্তা ভাবনা করেন। প্রত্যেকটা লাইনের পিছনে একটা ফিলোসফি আছে, প্রত্যেকটা লাইন বুঝার আছে। তো বলছে যে ফিরিঙ্গি লোকটা খুব ভালো, হ্যাঁ, তাকে মানে মন মরা হয়ে শুয়ে থাকতে দেখছে, তখন ওই লোকটা তাকে বললো যে গোয়িং ফার, দেখলো বিলেতি কায়দা জানে, অর্থাৎ বিলেতিরা তোমাকে কখনোই বলবে না এই আপনি কই যাচ্ছেন। ধরো আমি যাচ্ছি, ধরো সে আমি 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 আমার বউয়ের সাথে দেখা করতে যাচ্ছি, বা ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ। এখন আমি যদি তোমাকে যদি ডিরেক্ট বলি তুমি কোথায় যাচ্ছ, তুমি একটু বিব্রত বোধ করবা না? কিন্তু আমি যদি তোমাকে যদি বল আচ্ছা তুমি কি দূরে কোথাও যাচ্ছ, তখন তুমি বলবে হ্যাঁ অথবা না, অথবা বলবে হ্যাঁ কাছেই বা তেমন দূরে না। তো এখন বাঙালিরা যেটা করে, বাঙালিরা ডাইরেক্ট প্রশ্ন করে, পার্সোনাল বিষয় ডাইরেক্ট প্রশ্ন করে, কিন্তু ইংরেজরা এরকম প্রশ্ন করে না। ইংরেজরা একটু মানে তোমার একটু ডিরেক্ট প্রশ্ন না করে, পার্সোনাল প্রশ্ন না করে তারা অন্যভাবে জিনিসটা জানতে চায়। তো এই যে লোকটা তাকে বললো যে মানে দূরে যাচ্ছ, গোয়িং ফার, তুমি কি দূরে যাচ্ছ, তখন বললো যে বিলেতি কায়দা জানে, এটা হচ্ছে বিলেতি কায়দা, এটা ভদ্রতা, পার্সোনাল বিষয় জিজ্ঞেস না করাটাই ভদ্রতা, ঠিক আছে, একটু ঘুরিয়ে জিজ্ঞেস করা। হ্যাঁ, এরপর বলছে হোয়ার আর ইউ গোয়িং বললো না, অর্থাৎ বলতেছে না তুমি কোথায় যাচ্ছ, এটা বললে তো একটু পার্সোনাল ব্যাপার। বললাম না তুমি তো অনেক কাজে যেতে পারো, এটা তোমার পার্সোনাল বিষয়, আমি এই জিনিসটা জিজ্ঞেস করার অধিকার রাখি না। আমি এটা বলতে পারি তুমি মানে তুমি কি দূরে যাচ্ছ, তুমি কি দূরে যাচ্ছ এইটা আর তুমি কোথায় যাচ্ছ দুইটা প্রশ্নের ভিতরে পার্থক্য আছে। একটা ডিরেক্ট তোমাকে প্রশ্ন করছি তুমি কোথায় যাচ্ছ, তুমি ভালো কাজে গেলেও আমার বলবা, খারাপ কাজে গেলেও বলবা। আরেকটা হচ্ছে তুমি দূরে যাচ্ছ কিনা, কার কাছে যাচ্ছ, কোথায় যাচ্ছ, হোয়াট এভার, এটা জানতে চাই না, বুঝছো? ওকে, এরপর খেয়াল করে দেখো, এরপর বলছে যে তার সে যাই হোক সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো, অর্থাৎ তার সাথে কথোপকথন শুরু হলো, তাতে লাভ হলো, মানে ওই লোকের সাথে কথাবার্তা বলে লেখকের খুব ভালো লাগলো, লাভ হলো। লাভটা কি? সন্ধ্যা হতে না হতেই সে প্রকাণ্ড এক চুবুরে খুলে বলল আমার পিয়াসে, পিয়াসে মানে হচ্ছে প্রেমিকা, তার প্রণয়ী। ওই লোকটা তার যেই মানে একটা বড় একটা বাক্স ছিল বা একটা থলে ছিল সেটা খুলে বলল যে আমার পিয়াসে উৎকৃষ্ট দিনার তৈরি করে সঙ্গে দিয়েছেন, এবং তাতে নাকি একটা পুরো দস্তর পল্টন পোষা যায়। অর্থাৎ বলতেছে আমার প্রেমিকা আমাকে একটা উৎকৃষ্ট দিনার মানে খুব ভালো খাবার আমাকে দিয়েছেন, এবং এত খাবার দিয়েছেন যে এই খাবার দিয়ে পুরো দস্তর একটা পল্টন, পল্টন মানে বুঝো মানে ওই যে সৈন্যদের যে আস্তানা বুঝায়, সেনাবাহিনী পুলিশ তাদের যে ক্যাম্প, তো এখানে অনেক সৈন্যরা থাকে না, এটা তো এত খাবার দিয়েছে যে পুরো দোস্তর একটা পল্টনে যত মানুষ আছে তাদেরকে খাওয়ানো যাবে, মানে তাদেরকে পোষা যাবে। এর বলছে আমি আপত্তি জানিয়ে বললুম যে আমি কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্তই নেটিভ বস্তু। অর্থাৎ লেখক তখন বললো না শুধু আপনারটা কেন খাবো, আমি অনেক খাবার সাথে আনছি, আমিও কিছু খাবার সামনে আনছি, তবে এই খাবারগুলো নেটিভ বস্তু। অর্থাৎ নেটিভ বস্তু বলতে বোঝাচ্ছে এই খাবারগুলো কেবল আমি আমাদের নিজস্ব খাবার আর কি, এগুলোর সাথে আপনি হয়তো পরিচিত না, এগুলো হয়তো আপনি খাবেনও না, ওই জন্য তাকে বলে রাখছে। হয়তো বড্ড বেশি ঝাল, অর্থাৎ ওই আমাদের খাবারগুলো হয়তো একটু বেশি ঝাল, খানিকক্ষণ তর্কাতুর্কির পর, অর্থাৎ তার সাথে অনেকক্ষণ তর্কাতুর্কি হলো, সেই লোক বললো না আপনি আমারগুলোই খাবেন, তখন লেখক বললো না আপনি আমারগুলো খান, সমস্যা নাই। তো এরকম বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পরে স্থির হলো সবকিছু মিলিয়ে দিয়ে ব্রাদারসি ডিভিশন করে আলাকার্ত, আলাকার্ত মানে হচ্ছে সহজ ভাষায় বললে খাবারের মেনু, আলাকার্ত বোঝন, অর্থাৎ সবশেষ এই ডিসিশনে আসলাম যে আমরা ব্রাদারসি ডিভিশন, অর্থাৎ আমারটা তুমি খাবে, আমার মেনু দেখে তুমি খাবে, তোমার মেনু দেখে আমি খাবো, যার যেটা ভালো লাগে সে সেটা খাবে, এইটা। এই বলছে সাহেব যেমন তার সব খাবার বের করতে লাগলো, অর্থাৎ সাহেব এখানে সাহেব হবে মানে তিনি তার খাবার সবগুলো খাবার আস্তে আস্তে ওই তার বাক্স থেকে বের করতে লাগলেন, আমার চোখের সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো। অর্থাৎ তার খাবারগুলো দেখে লেখকের চোখ জমে গেছে, অর্থাৎ জমে গেছে দ্যাট মিন্স লেখক একেবারে অবাক হয়ে গেছেন। যখন ওই লোকটা যখন খাবারগুলো যখন বের করতেছেন তখন কি হচ্ছে, ওই লোকটা যখন খাবার বের করতেছেন তখন লেখক এই খাবারগুলো দেখে অবাক হয়ে গেছে। কেন অবাক হয়েছে খেয়াল করে দেখো, তো বলছে সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগি মুসল্লম, আলু গোস্ত আমি তো তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। জাকারিয়া স্ট্রিট হচ্ছে খাবারের জন্য খুব বিখ্যাত একটা জায়গা, বাংলাদেশে এরকম খাবারের জন্য বিখ্যাত জায়গা আছে, যেমন বাংলাদেশের শনির আখড়াতে কেউ গেছো কিনা, ঢাকার শনির আখড়াতে দেখবা যে বিকেল থেকে খাওয়া শুরু হয়, মানুষজন রাস্তায় বসে বসে খাচ্ছে। মিরপুরে মানুষজন এরকম খাবার মানে মিরপুরে অনেকগুলো জায়গা আছে, বিশেষ করে মিরপুর সম্ভবত লাভ রোড বলে, ওইখানে দেখবা যে ছেলে মেয়েরা বসে 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 খাইতেছে, এক একজন এক একটা খাইতেছে, কেউ চা খাইতেছে, কেউ কফি খাইতেছে। ওখানে একটা রাজা চা আছে খুব বিখ্যাত, হ্যাঁ ওইখানে বসে কেউ চা খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, কফি খাচ্ছে, এইরকম। তখন ওই জাকারিয়া স্ট্রিটটা হচ্ছে তখন ওই ভারতের বা কলকাতাতে খুব বিখ্যাত একটা স্থান।
তো লেখক বলতেছেন এই লোক তার খাবারের ব্যাগ থেকে শিক কাবাব বের করতেছেন, ঢাকাই পরোটা বের করতেছেন, মুরগি মুসল্লম বের করতেছেন, এই জিনিসগুলো তো ভাই আমি জাকারিয়া স্ট্রিট থেকে আনছি, তাহলে এই লোক কেন জাকারিয়া স্ট্রিটের এই খাবারগুলো তার কাছে কেন আসছে? এবার খেয়াল করো, এবার বলছে এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা, ফিরিস্তির মিলিয়ে একই মাল বেরোতে লাগলো। এবার লেখক যেই মালগুলো বের করতে লাগলেন, লেখকের যে খাবারগুলো, এই খাবারগুলো যখন বের করলো, এবার ওই লোক অবাক হয়ে গেছে, আয় হাই আমি যে খাবার বের করতেছি এই লোক দেখি একই খাবার বের করতেছে, এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব নয়, অর্থাৎ শিক কাবাব শিক কাবাবই, স্বামী কাবাব না, এটা মানে বুঝাচ্ছে কাবাবের ধরন। ওই লোক যে ধরনের কাবাব বের করছে আমি সেম কাবাবই বের করছি, কাবাবের মধ্যে কোনো পার্থক্য নাই। এরপর বলছে আলু গাছের বদলে কপি গোস্ত নয়। আমি বললুম ব্রাদার আমার পিয়াসে, মানে তার যে স্ত্রী, মানে তার যে প্রেমিকা, আমার পিয়াসে নেই এইসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা। অর্থাৎ লেখক এবার তাকে একটু ব্যঙ্গ করে বলছে, অলরেডি প্রমাণ হয়ে গেছে যে আপনার প্রেমিকা, যে আপনি যে বলতেছেন আপনার প্রেমিকা আপনাকে খাবার বানাই দিছে, এটা ভুয়া কথা, এগুলো জাকারিয়া স্ট্রিটের খাবার, আমি জাকারিয়া স্ট্রিট থেকে এই খাবারগুলো আনছি, আপনার প্রেমিকাও আপনাকে এই খাবারগুলো কিনে দিছে। মানে এইটা লেখক সরাসরি ওই লোককে বলতেছে না, বাট এটা বোঝা যাচ্ছে। ধরো তুমি আর আমি খাইতে বসছি, এখন আমি বললাম আচ্ছা বুঝলাম না, সাউন্ড ঠিক আছে না, এর থেকে মানে এর থেকে ভালো সাউন্ড আর কি বুঝলাম না। একই মাইক্রোফোনে এতগুলো ক্লাস হয়েছে, এখন সাউন্ডে সমস্যা কেন হবে? আমি তো দেখতেছি আমার এখানে সাউন্ড ঠিকই আছে, সাউন্ড ঠিকই আছে, সমস্যা কি? আচ্ছা বুঝলাম না, সাউন্ড ঠিক আছে না, এর থেকে মানে এর থেকে ভালো সাউন্ড। তোমরা কি মানে ক্লাস নিতে দিবা না? ক্লাস নিতে দিবা না? একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াচ্ছি, জিনিসগুলো খুব ওকে, কোনো প্রবলেম নাই, জিনিসগুলো খুব মানে বুঝার জিনিস। আমি কিন্তু খুব বুঝে বুঝে তোমাদেরকে লাইন বাই লাইন পড়াচ্ছি। 2টা ক্লাস নিয়েছি, চাইলে একটা ক্লাসে শেষ করে দিতে পারতাম, কোনো ব্যাপার না, তুমি বুঝতাই না, বাট 2টা ক্লাস নিতেছি, কনফিউজ করবে না, হ্যাঁ? আচ্ছা এবার আসো, হ্যাঁ আমরা যেখানে ছিলাম, তো ওই যে ধরো আমি যেখানে ছিলাম, ধরো তুমি আর আমি, এখন তুমি আর আমি আসলাম, আসার পর তুমি আর আমি আমাদের দুজনের দেখা হলো ফার্ম গেট। দেখা হওয়ার পর তুমি আমার বললো ভাইয়া নেন এই যে খাবারগুলো, এগুলো আমাকে আমার বাসা থেকে আমারে দিছে। এরপর আমিও খাবার বের করলাম, দেখলাম যে দুইজনের খাবার সেম, একদম সেম টু সেম। তার মানে এটা বুঝাই যাচ্ছে যে তুমি যে বলতেছো তোমার, আমি বললাম যে ভাই এগুলো তো আমি নীলক্ষেত থেকে কিনে আনছি, তুমি বললা যে না ভাই এগুলো তো আমার বাসা থেকে বানাই দিছে, তখন আমি এটা তো বুঝার বাকি নাই যে এগুলো আসলে তোর বাসা থেকে বানাই দেয় না, এগুলো কিন না, তোরে বলছে যে সে বানাই দিছে। তো ওই লোকের বউ মূলত জাকারিয়া স্ট্রিট থেকে খাবারগুলো কিনে তাকে বলছে যে তার বউ মানে তার প্রেমিকা নিজের হাতে বানাইছে, কিন্তু আসলে কিন্তু এটা না। তো এই জন্য লেখক তাকে একটু খোঁচা দিয়েই বলছে যে দেখেন আমার তো এরকম প্রিয়াসে নাই, আমার তো প্রিয়াসে নাই, মানে আমার তো প্রেমিকা নাই, আমি এই খাবারগুলো আনছি জাকারিয়া স্ট্রিট থেকে, ঠিক আছে? তাহলে লেখক এই খাবারগুলো কোথা থেকে আনছে? জাকারিয়া স্ট্রিট থেকে, একদম হুবহু একই স্বাদ। সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায়। এবার সাহেব ভাবতেছে যে প্রেমিকা আমার সাথে এই কাম করলো, জিনিসটা কিনে দিল আমার জাকারিয়া স্ট্রিট থেকে, আর আমার বললো নিজ হাতে সে রান্না করছে, এই জন্য সে কি করে আনমনে আরেক দিকে তাকায়। এরপর বলছে আমার অবস্থা আবছা মনে পড়ে, এরপর বলছে আমারও আবছা মনে পড়ে। এবার লেখকের মনে পড়তে যে হ্যাঁ জাকারিয়া স্ট্রিট থেকে যখন আমি খাবার নিচ্ছিলাম তখন আমার পাশে এরকম এক ফিরিঙ্গি, হ্যাঁ এক ইউরোপিয়ান এরকম এক নারীকে আমি দেখলাম, মনে হয় সেই হবে। তখন লেখক বলতেছে আমারও আচ্ছা আচ্ছা মনে পড়লো, যখন সওদা করছিলাম, সওদা মানে হচ্ছে কেনাকাটা, যখন আমি এই খাবারগুলো কিনছিলাম তখন যেন এক গোবদ্দা মানে হচ্ছে মোটা সোটা আর কি, একটু গুলুমুলু টাইপের ফিরিঙ্গি ম্যামকে হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখছি। অর্থাৎ ওই যে এই ম্যাম, ওই একটা ম্যামকে কিনতে দেখছি, তার মানে এই ম্যামই হয়তো এই লোকের পিয়াসে, এটা বলতেছে। এ বলছে ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলাম তার পিয়াসে একটু বর্ণনা দিন, কিন্তু থেমে গেলাম। অর্থাৎ ওই লেখক আবার তাকে বলছে আচ্ছা আপনার পিয়াসে আপনার প্রেমিকার একটু বর্ণনা দিন তো, কেমন দেখি আমি মিলাতে পারি কিনা, আমি তাকে দেখছি কিনা। তো ওই লোক সিস্টেমে সেটাকে একটু স্কিপ করে চলে যেতে চাইছে যে সংসারে অশান্তি করে কি লাভ, বুঝলাম যাক খাবার তো দিছে, হয়তো মিথ্যা কথা বলছে যে নিজে বানাই দিছে, বাট দিছে তো, ভালোবাসা আছে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? এরপর বলছে ভোর কোথায় হলো মনে নেই, জুন মাসে গরম পশ্চিমে। এরপর বলছে মানে ভোর কোথায় হলো জানা নাই, জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। অর্থাৎ বলছে পশ্চিমে বলতে এখানে বোঝানো হচ্ছে মূলত ভারতের যে পশ্চিম দিকে, মানে ভারতের পশ্চিম দিকে তখন জুন মাসে প্রচুর গরম পড়ে। তো বলছে এত গরম যে এই গরম কোনো ভূমিকা দেয় না। আমরা যখন কোনো কিছু শুরু করার আগে ভূমিকা দিই, ক্লাস শুরু করার ভূমিকা দিই, সালাম দিই, কেমন আছো তোমরা, কথা শুনে যাচ্ছে কিনা, এরকম
গরম কোনো ভূমিকাই দেয় না। এই ভূমিকা গৌরচন্দ্রিকা মানে হচ্ছে কি ভূমিকা, অর্থাৎ বলছে জুন মাসে এত গরম পড়ে যে গরম কোনো ভূমিকা দেয় না, যে কোনো সময় হুটহাট মানে সকাল ধরো 7টা 8টার দিকে দিয়ে মনে করো যে ভরপুর গরম পড়তেছে। তো এই পশ্চিমে ভারতের পশ্চিম দিকে তখন এই এই অনেক গরম। এরপর বলছে 7টা বাজতে না বাজতে চরচর করে তেরচা হয়ে গাড়ি ঢোকে, আর বাকি দিনটা কিরকম কাটবে তার আর আভাস তখনই দেয়। এরপর বলছে গাড়ি যেন কলওয়াত, কলওয়াত মানে হচ্ছে সঙ্গীতে পারদর্শী শিল্পী, কলওয়াত মানে কি সঙ্গীতে পারদর্শী শিল্পী, অর্থাৎ গাড়ি যেন কলওয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটছে, অর্থাৎ সঙ্গীতের শিল্পী যেমন গান গায় এইভাবে কি করতেছে গাড়ি মনে হচ্ছে ছুটতেছে, তার তীব্র গতিতে যাচ্ছে। কোন গতিকে রোদ্দুরের তবলছি, তবলছি মানে হচ্ছে তবলা, হার মানিয়ে যেন কোথায় গিয়ে ঠান্ডা মাথায় জিরাবে, অর্থাৎ গাড়ি এত রোদের মধ্যে গাড়ি এত তাড়াতাড়ি যাচ্ছে। আমরা যখন রোদের মধ্যে যখন অনেক বেশি থাকি তখন আমরা কি করি, তাড়াতাড়ি দৌড়ে রোদ থেকে পালিয়ে গিয়ে ছায়ার নিচে আশ্রয় নিই। গাড়ি এইভাবে দৌড়াচ্ছে, মনে হচ্ছে যে গাড়ি কি করবে, কোথাও গিয়ে জিরাবে। জিরাবে মানে কি, গাড়ি মনে হচ্ছে কোথাও গিয়ে আশ্রয় নিবে। আর রোদ্দুরও চলছে সঙ্গে সঙ্গে ততদিক ঊর্ধ্বশ্বাসে, অর্থাৎ গাড়িও দৌড়াচ্ছে, গাড়ি যতদূর যাচ্ছে রোদও ততদূর যাচ্ছে, সে পাল্লায় প্যাসেঞ্জারের প্রাণ যায়, অর্থাৎ প্যাসেঞ্জার এখানে গাড়ির মধ্যে গরমে মরে যাচ্ছে। তো এখানে মূলত ওই যে তখন যে গরমের যে বিষয়টা, আবহাওয়ার যে বিষয়টা, সেই আবহাওয়ার বর্ণনাটা আমরা এখানে পাই। গাড়ি এর মাঝে আবার ভোল ফিরে নিয়েছে, দাড়ি লম্বা, অর্থাৎ একটা স্টেশনে এসে গাড়ি থামলো, তখন দেখলো যে দাড়ি লম্বা হয়েছে, অর্থাৎ এইবার দেখো কি সুন্দর করে বলতেছে, দাড়ি লম্বা হয়েছে মানে ওই যে ট্রেন, ওই ট্রেনের মানুষদের এইবার দেখা যাচ্ছে যে ট্রেনে এবার মানুষদের দাড়ি লম্বা, টিকি খাটো হয়েছে। টিকি খাটো হয়েছে মানে বুঝতে পারতেছো, অর্থাৎ গাড়ি অলরেডি ভারত থেকে পাকিস্তানে চলে আসছে, মানে ভারত থেকে পাকিস্তানের দিকে ঢুকতেছে, এই জন্য বলছে টিকি খাটো হয়ে আসছে, মানে হিন্দু থেকে আস্তে আস্তে মুসলমান মানুষজনের দিকে হচ্ছে। ধরো তুমি একটা ট্রেনে উঠলা, একটু খেয়াল করে দেখো, ধরো একটা ট্রেনে উঠলা, এই ট্রেনটা ধরো ঢাকা থেকে চট্টগ্রাম যাবে। এখন দেখবা তুমি যখন ঢাকা থেকে, যারা ট্রেনে উঠছো তারা জানো, ঢাকা থেকে চট্টগ্রাম গেলে প্রথমে গাড়িটা ফেনী আসবে। এখন দেখবে ফেনী আসলে এখানে দেখবো যে ফেনীর বাসায়, ফেনী স্টেশনে যখন থামে তখন দেখবা যে স্টেশনে যারা মানুষজন আসছে এরা বলবে এই তোর হানির জগ কই আমার দে, মানে তোর কাছে হানি আসেনি। তো তখন তুমি বুঝবা যে আল্লাহ এইটা তো ফেনীর ভাষা, তার মানে গাড়ি মনে হয় ফেনী আসছে, তাই না? তখন এইরকম আবার তখন চিটাঙে যখন যাবা তখন দেখবা যে তখন আর কেউ বলবে না এই হানি দে, তাই না? তখন কি বলবে, তখন চিটাঙের ভাষায় বলবে, চিটাঙের যে ভাষায় এই ভাষায় বলবে। তো এখন ব্যাপারটা হচ্ছে লেখক এটা দেখলেন গাড়ির মধ্যে যে টিকি খাটো হয়েছে, নাদুস নুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বইঠে, তারপর হচ্ছে আর শোনা যায় না, অর্থাৎ তাদের যেই কথাবার্তা এগুলো শুনে তিনি বুঝতে পারলেন। এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা দাগা তিলটা রওনা, পাঞ্জাবিদের তুবি আসি, আর শিখ সর্দারজিদের জানালা বন্ধ দড়ির হরেক রকম বাহার, অর্থাৎ বুঝতে পারতে যে এখন পাকিস্তানি মানুষজন যারা তাদের কথা কেন বলতেছে। সামনে বুড়ো সর্দারজি, প্রথম আলাপ আরম্ভ হলো, অর্থাৎ লেখকের সামনে এবার লেখক দেখলেন যে সামনে একজন হঠাৎ করে যখন ট্রেন যখন চলতে থাকে আমরা ঘুম থেকে উঠে দেখি যে একটা স্টেশনে চলে আসছে, সামনে যে মানুষজন ছিল এরা চলে গেছে, নতুন মানুষজন চলে আসে, তাই না? এইরকম। তো এখন খেয়াল করে দেখো, তখন বলতে যে তখন সামনের যে সর্দারজি, তো এক সর্দারজি, তাহলে এইবার লেখকের সামনে কে উঠছে, একজন সর্দার গোছের একজন মানুষ উঠছে। এখন বলছে গোয়িং ফার নয়, এবার ওই যে সর্দার, দেখো ওই প্রথমে যে লোক ছিল ওই লোক কিন্তু ইংরেজ, সে কিন্তু বলছে গোয়িং ফার, কিন্তু এখন যে সে কিন্তু এত মানে সে কিন্তু ইংরেজ না, এই জন্য সে এত ভদ্র ভাষায় জিজ্ঞেস করে নাই। গোয়িং ফার নয়, সোজাসুজি কাহা যায়গে মানে কই যান, ডিরেক্ট প্রশ্ন, কই যান? আমি ডবল তসলিম করে সবিনয় উত্তর দিলাম, ডবল তসলিম মানে একেবারে খুব বিনয়ের সঙ্গে আর কি উত্তর দিলাম। ভদ্রলোক ঠাকুরদার বয়সী আর জবরজঙ্গ দাড়ি গোপের ভেতর দিয়ে মিষ্ট মোলায়েম হাসি, অর্থাৎ লেখকজনের ওই যে লোকটা ছিল ওই লোকের বয়সটা তিনি বলছেন ঠাকুরদার বয়স, মানে বেশ বয়স্ক লোক ছিল। জিজ্ঞেস করেন পেশোয়ারে কাউকে চিনি, অর্থাৎ ওই লোক তাকে জিজ্ঞেস, আচ্ছা তুমি যে পেশোয়ার যাচ্ছ, পেশোয়ার একটা স্থান, পেশোয়ারে কি তুমি কি কাউকে চেনো? না, হোটেলে উঠবো। তো লেখক বললো না আমি কাউকে চিনি না, আমি হোটেলে উঠবো। বললাম বন্ধুর দেখো বললাম বন্ধু স্টেশন আসবে, অর্থাৎ লেখককে রিসিভ করার জন্য পেশোয়ারে লেখকের বন্ধুর বন্ধু আসবে, মানে বন্ধুর বন্ধু তাকে রিসিভ করার জন্য আসবে, তবে তাকে কখনো দেখি নাই, অর্থাৎ যে বন্ধু তাকে রিসিভ করতে আসবে ওই বন্ধুকে আমি কখনোই দেখি নাই। তিনি যে আমাকে কি করে চিনবেন সেই সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে, অর্থাৎ যেই আমাকে রিসিভ করতে আসবে তাকেও আমি কখনো দেখি নাই, সেও আমাকে কখনো দেখে নাই, তাকে যে আসলে কিভাবে চিনবো এটা বুঝতে পারতেছি না। এখন তখন তার ওরকম টেলিফোন ছিল না যে টেলিফোন করে হ্যাঁ আমি এখানে আছি, আমি এই বগিতে আছি, তো এই জন্য লেখক একটু চিন্তিত। তখন ওই সর্দারজি হেসে বললেন কিছু ভয় নেই, পেশোয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না, অর্থাৎ পেশোয়ার স্টেশনে অনেক বাঙালি তারা নামে না, অনেক বাঙালি নামে না, অনেক বাঙালি নামলে না এর ভিতর থেকে একজন বাঙালিকে আইডেন্টিফাই করতে কঠিন হবে। তো বলছে ভয় নেই, পেশোয়ারে এত বাঙালি নাই,
আপনি 2 মিনিট সবুর করলে, সবুর মানে অপেক্ষা করলেই তিনি ঠিক আপনাকে খুঁজে বের করবেন। অর্থাৎ পেশোয়ারে নেমে আপনি যদি অপেক্ষা করেন তাহলে আপনাকে খুঁজে বের করবে। এখন ধরো একটা বিমান বাংলাদেশ থেকে একটা বিমান আমেরিকায় গেছে। এখন আমেরিকায় ধরো আমি যদি কল্পনা করি যে মানুষজন দাঁড়ায় আছে, এখন বাংলাদেশ থেকে আমেরিকা গেছে কিংবা ধরো সৌদি থেকে আমেরিকা গেছে, তাহলে যারা নামবে তারা স্বাভাবিক সৌদির মানুষজন। এখন বাঙালি কেউ যদি নামে তাহলে সৌদির মানুষজনের ভিতর ওই বাঙালিটাকে আইডেন্টিফাই করাটা সহজ হবে না? তখন ওই সর্দারজি বলতেছে যে পেশোয়ারে অনেক বাঙালি মানুষজন ট্রেন থেকে নামবে না, গুটি কয়েক নামবে, এর ভিতরে ঠিকই তিনি আপনাকে বের করে ফেলতে পারবে, আপনি চিন্তা করেন না। তাকে এটা বুঝাইছে আর কি। এবার আমি সাহস পেয়ে বললাম, এবার লেখা একটু সাহস পাইছে, আমি সাহস পেয়ে বললাম তা তো বটেই, তবে কিনা শার্ট পরে এসেছি। বলছে যে হ্যাঁ আমি শার্ট পরে আসছি। এখন এই জিনিসটা একটু বুঝতে হবে, মানে পাকিস্তানের যারা এরা কিন্তু শার্ট পরে না, এটা সাধারণত বড় বড় তোমার কাবলি স্যুট পরে, বড় বড় পাঞ্জাবি পরে। তো লেখক বলেন হ্যাঁ আমি শার্ট পরছি, সুতরাং ওই লোক আমাকে চিনতে পারে, কারণ বাঙালিরা শার্ট পরাতে অভ্যস্ত। সো আমি যে বাঙালি এটা বুঝতে পারবে আমার শার্ট দেখে। এটা লেখক সর্দারজিকে বলছে। সর্দারজি এবার অট্ট হাসি দিয়ে বললেন, মানে তোমাদেরকে একটু বলি, প্রথমে একটা লোক উঠছে, ওই লোকের পর তারপর সর্দারজি তার সামনে বসছে, ও তারপর সর্দারজির সাথে কথা হচ্ছে। মূলত ওই যে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তার সাথে যে কথাবার্তা, এটাই লেখক মূলত তুলে ধরছে। তখন ওই সর্দারজি অট্ট এসে বললেন, শার্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে তাই দিয়ে কি মানুষ চিনে নাকি? অর্থাৎ শার্ট তো মানুষের একটা শরীরের একটা অংশ ঢেকে রাখে, এই ঢেকে রাখলেই কি মানুষকে চিনবে? অর্থাৎ শার্ট দিয়ে মানুষকে চিনে না, এটা বলতেছে। আচ্ছা তোমরা কি বুঝতেছো? বলো তো ভাইয়া, বুঝতেছো? আমি কি বুঝাইতে পারতেছি? জিনিসটা কি মজা লাগতেছে আমাকে বলো তো? মানে এটা তোমার এরকম প্রেম প্রীতির কোনো বিষয় না যে মানে অনেক বেশি মজা পাবা, বাট পড়লে দেখবা যে অনেক মানে ইজি লাগে আর কি। তো বুঝতেছো কি আমাকে একটু বলো। বুঝতেছ? ঠিক আছে না বুঝো নাই? ওকে গুড, ওকে ভালো লাগতেছে। এইরকম জিনিসগুলো পড়তে আমার পার্সোনালি ভালো লাগে। মানে হয়তো আমি তুমি কিন্তু চাইলেই তুমি একজন পাকিস্তানি আফগানিস্তানের একজন মানুষের সাথে কথাবার্তা বলতে পারবে না, বাট এই জিনিসটা পড়ার কারণে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে ইংরেজদের মেন্টালিটি কেমন, একটা ইংরেজ মানুষ কেমন টাইপের হতে পারে, একটা পাকিস্তানের মানুষ সে কেমন টাইপের হইতে পারে, সেখানে পরিস্থিতি কেমন, সেখানে পরিবেশ কেমন, তাই না? এই জিনিসগুলো খুব মজা লাগে পড়তে। তা তুমি কিন্তু নিজে পড়ে জীবন এটা তুমি বুঝবা না, মানে জীবনেও বুঝবা না। আমি তোমার বুঝিয়ে দিচ্ছি, তুমি বুঝবা। এবং তুমি ইউটিউবে গিয়ে অনেক ক্লাস দেখবা যে ক্লাস দেখো তুমি বুঝবা না। তো আগের প্রেক্ষাপটগুলো খুব ভালো করে না জানলে বুঝবা না জিনিসগুলো। আচ্ছা এবার দেখো, এবার লেখক আমতা আমতা করে বলতেছে, অর্থাৎ এই লোক একটু জ্ঞানী টাইপের ছিলেন, সবকিছু বুঝে আর কি। তো এবার লেখক আমতা আমতা করে বললো, তা নয় হবে, তবে ধুতি পাঞ্জাবি পরে হয়তো ভালো হতো। বলতেছে যে ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। সর্দারজিকে হারাবার উপায় নেই, অর্থাৎ ওই যে সর্দারজি ছিল তিনি খুব চালাক ছিলেন। বলেন এও তো তাজ্জব কি বাত, মানে এটা তো আশ্চর্যের কথা, পাঞ্জাবি পরলে বাঙালি চেনা যায়? অর্থাৎ পাঞ্জাবি পরলে কি আর বাঙালিকে চেনা যাবে? লেখক বলছে মনে হয় পাঞ্জাবি পরলে ভালো হতো। লেখক বলছে যে আপনি যদি পাঞ্জাবি পরেন তাহলে কি পাঞ্জাবি পরলে কি আর বাঙালি চেনা যায়? এটা লেখক বলতেছে। এ বলছে আমি আর এগুলুম না, অর্থাৎ ওই লোকের সাথে আমি আর কথা বলা আগাইলাম না। বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তি কি তফাৎ? হ্যাঁ মানে পাঞ্জাবি তো নর্মাল আমি যেটা পরি পাঞ্জাবি, আর ওই যে পাকিস্তানের মানুষজন ওগুলো যারা পরে এগুলো হচ্ছে তোমার পাঞ্জাবি কুর্তি টাইপের আর কি, একটু বড় টড় হয়। আবার অনেক সময় যে তোমার আমাদের পাঞ্জাবিগুলো যেরকম হয় যে এইরকম দেখো এখানে 4 কোণা, তাই না? তো পাকিস্তানে সাধারণত যেরকম হয় এগুলো এই কোণাটা এইরকম থাকে আর কি। এগুলো অনেকটা পাঞ্জাবি কুর্তি বলে আর কি। সম্বন্ধে তফাৎ সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরো বোকা বানিয়ে দিবেন। অর্থাৎ যে পাঞ্জাবি আর পাঞ্জাবি কুর্তির মধ্যে পার্থক্য কি এটা জানতে চাইলে হয়তো লেখক মনে করতে যে আমাকে আরো বোকা বানিয়ে দিবে, তার চেয়ে বরঞ্চ উনি কথা বলুন আমি শুনে যাই। জিজ্ঞেস করলাম সর্দারজি সেলোয়ার বানাতে কগজ কাপড় লাগে? অর্থাৎ ওই যে পাকিস্তান সেলোয়ার মানে হচ্ছে পাকিস্তানের যে ড্রেস, যে পাঞ্জাবি টাইপের যেগুলো দেখা এগুলো হচ্ছে সেলোয়ার। তো তাকে মানে ওই প্রসঙ্গটা স্কিপ করার জন্য লেখক ওই সর্দারজিকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা সর্দারজি পাঞ্জাবি বানাতে মানে সেলোয়ার বানাতে কতটুকু কগজ কাপড় লাগে? এবার বললেন দিল্লিতে 3.5 গজ। এবার ওই সর্দারজি উত্তর দিচ্ছেন দিল্লিতে 3.5 গজ। এবার বলছে জলন্ধরে 4.5। তো জলন্ধর কি? জলন্ধর হচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশের অতি প্রাচীন শহর। এগুলো সব ব্যাখ্যা দেওয়া আছে, আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, এগুলো তোমরা স্লাইড থেকে পড়ে নিও। এবার হচ্ছে 4.5, লাহোরে 5.5, তারপর হচ্ছে লালমুসাই 6.5, রাওয়ালপিন্ডি হচ্ছে তোমার মানে পাকিস্তানের একটা জায়গা, রাওয়ালপিন্ডিতে 7.5। এখন বলবো যে ভাই তাহলে সেলোয়ার এক এক জায়গায় এক এক রকম সাইজ কেন? দিল্লিতে যদি 3.5 হয় তাহলে জলান্ধরে কেন এটা 4.5, আবার লাহোরে কেন এটা 5.5? মানে ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝাই। ধরো মানে ব্যাপারটা আমি তোমাকে খুব সিম্পলি বুঝাই। ব্যাপারটা হচ্ছে ধরো আমরা বাঙালিরা পাঞ্জাবি পরি সাধারণত কোথায়? আমরা বাঙালিরা পাঞ্জাবি পরি কোথায় বলো তো? আমরা বাঙালিরা পাঞ্জাবি পরি হচ্ছে ধরো তোমার হাঁটু
তারা আমি সাধারণত পাঞ্জাবি পরি কি, ধরো এটা আমার হাঁটু, তোমরা আমাকে অনেকে পাঞ্জাবি গিফট করবা, সেক্ষেত্রে জেনে রাখা ভালো। তো এখন এই যে হাঁটু, আমার পাঞ্জাবি সাইজ 40। তো এখন দেখো এই যে হাঁটু আছে, হ্যাঁ, তা আমরা সাধারণত কেউ একটু হাঁটুর উপরে পরে, কেউ হাঁটুর নিচে পরে, কেউ হাঁটু মানে হাঁটুর আশেপাশে। এখন একই পাঞ্জাবি কেউ যদি সৌদির পাঞ্জাবি যদি পরে, তাহলে কি সৌদির আলাদা কি আমাদের মতো পাঞ্জাবি পরে? সৌদি দুবাইতে কি আমাদের মতো পাঞ্জাবি পরে? বলো, আমাদের মতো পাঞ্জাবি পরে? ডেফিনেটলি না, আমাদের মতো পাঞ্জাবি পরে না, তাই না? তা এখন তুমি আবার অন্য দেশে যাও, দেখবে যে এক এক দেশের পাঞ্জাবি, আর পাকিস্তানে যাও, পাকিস্তানের পাঞ্জাবি সাইজ দেখবে যাও ডিফারেন্ট। তো তখন সর্দারজি তাকে এটা বলতে চাইছে যে আসলে পাঞ্জাবিটা ডিপেন্ড করে, প্রত্যেকটা এরিয়ার উপর ডিপেন্ড করে, প্রত্যেকটা এরিয়ার মানুষ এক একজনের পাঞ্জাবি বানাতে এক এক রকম লাগে। ওকে, এই জিনিসটাই মূলত লেখককে তিনি বুঝাতে চাচ্ছেন। তারপর পেশোয়ারে 1 লক্ষ 10.5 খাস পাঠানমূলক কোটা হাত খাইবে পুরা খান, মানে এটা তাকে বলতেছে আর কি এখানে, যে আসলে এক একটা পাঞ্জাবি তাই এটা হচ্ছে 20 গজ। হ্যাঁ, তাও আবার খাকি শার্টিং দিয়ে বানানো, অর্থাৎ 20 গজ লাগতে পারে যদি খাকি শার্টিং, শার্টিং হচ্ছে এক ধরনের কাপড়, যদি এই কাপড় দিয়ে বানায়। আমি বললাম এরকম এক বস্তা কাপড় দিয়ে জড়িয়ে চলাফেরা করে কি করে, অর্থাৎ এত কাপড় লাগে, এত কাপড় লাগে। তাহলে এত কাপড় লাগলো ওই লোককে, এবার লেখক ওই লোককে জিজ্ঞেস করতেছে, আচ্ছা এত কাপড় লাগে, তো এক বস্তা কাপড় দিয়ে মানুষজন কিভাবে চলাফেরা করে? সাধারণত মানে অনেক জামা কাপড় পরলে, কাপড় যদি বেশি হয়, কাপড় যদি মোটা হয়, চলাফেরা করতে একটা অসুবিধা হয় না? তাকে জিনিসটা বললো। এর বলছে মারপিট, খুন, রাহাজানির কথা বাদই দিন, অর্থাৎ মারপিট করলে তো জামা কাপড় যত কম থাকে তত বেটার, খুন রাহাজানি করলেও তো অনেকে জামা কাপড় কম থাকে, তো এত কিছু পরে তারা এই খুন খারাপির কথা বাদে দিলেন, তারা চলাফেরা করে কিভাবে? তখন ওই যে সর্দারজি আবার তাকে উত্তর দিচ্ছে। সর্দারজি বললেন, আপনি বুঝো কখনো বায়োস্কোপ দেখতে যান না? বায়োস্কোপ মানে কি? বায়োস্কোপ মানে বোঝানো হয় তোমার, বায়োস্কোপ দ্যাট মিনস হচ্ছে তোমার ওই যে আমরা এখন সিনেমা দেখি না, ছবি দেখি না, তখন বায়োস্কোপ দেখা হতো, তখন তো সিনেমা হল ছিল না, তখন বায়োস্কোপ দেখা হতো। তখন সর্দারজি তাকে বললেন, লেখক বল, আচ্ছা আপনি বুঝি বায়োস্কোপ দেখেন না? আমি এই বুড়ো বয়সেও মাঝে মাঝে যাই, না গেলে ছেলে ছোকরার মতিগতি বোঝার উপায় নেই। অর্থাৎ আমার যে ছেলে মেয়ে নাতিপুতি এদের সাথে আপডেট থাকার জন্য আমি এখনো বায়োস্কোপ দেখি, আপনি মনে হয় দেখেন না। আমার আবার এক পাল নাতি নাতনি, অর্থাৎ এক পাল বলতে বোঝানো যায় আমরা সাধারণত পাল শব্দটা সাধারণত পশু পাখির ক্ষেত্রে, যেমন গরুর পাল, হাতির পাল, ঘোড়ার পাল। তো বলছে আমার এক পাল, অর্থাৎ আমার অনেক নাতি নাতনি। তো আমার নাতি নাতনিদের সাথে তাদেরকে বুঝার জন্য, বর্তমান যোগ বুঝার জন্য আমি তাদের সাথে বায়োস্কোপ দেখি। ওকে, এই সেদিন দেখলুম, অর্থাৎ সেদিন আমি বায়োস্কোপ দেখে গিয়ে দেখলুম 200 বছরের পুরনো গল্পের এক ম্যাম সাহেবের ফ্রগের পর ফ্রগ পরেই যাচ্ছেন মনে নেই 10খানা না 12খানা। অর্থাৎ তিনি বায়োস্কোপে দেখলেন যে এক ম্যাম, তিনি অনেকগুলো ফ্রগ হচ্ছে মেয়েদের জামা, অনেকগুলো ফ্রগ তিনি পরতেছেন। হ্যাঁ, তাতে কমপক্ষে এখানে নিদেন কমপক্ষে 40 গজ কাপড় লাগার কথা, অর্থাৎ মানে ওই যে সে যে এত ফ্রক পরছে এটাতে মিনিমাম 40 গজ কাপড় থাকার কথা, মানে মিনিমাম 40 গজ কাপড় তার ওই পোশাকে, তার ওই ফ্রগে লাগার কথা। সেই পর যদি ম্যামরা নেচে কুদে থাকতে পারেন, তবে মোদ্দা পাঠান 20 গজি সেলোয়ার পরে মারপিট করতে পারবে না কেন? অর্থাৎ একটা বেডি মানুষ সে যদি 40 গজ জামা কাপড় পরতে পারে, তাহলে একজন পাঠান, মোদ্দা পাঠান মানে হচ্ছে একেবারে খাঁটি পাঠান, হ্যাঁ পুরো দস্তুর একটা পাঠান, সে কেন পারবে না? আমি খানিকটা ভেবে বললুম, হক কথা, তবে কিনা বাজে খরচ। অর্থাৎ হ্যাঁ আপনার কথা ঠিক, তবে কিনা মানে এটা খরচ বেশি, যেহেতু আমি একটা পড়লেই হয়ে যায়, তো এই জন্য আমি আবার বেশি কাপড় লাগানো, এটা আসলে আমার জন্য খরচটা বেশি হয়ে যায়, বাজে খরচ। ইতিমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠান মুল্লুকে প্রবাদ আছে। এ মানে গল্প করতে করতে তার সাথে পাঠান মুল্লুকে প্রবাদ আছে, একটা প্রবাদ তিনি জেনে গেছেন যে দিনের বেলায় পেশোয়ার ইংরেজদের, ওই যে পেশোয়ার যে জায়গা, এটা ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। কেন বলতে চাই যে দিনের বেলায় পেশোয়ার ইংরেজদের আর রাতে পাঠানদের, অর্থাৎ পাঠান হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠীকে বলা হয় কি বলা হয়? পাঠান। তো বলছে দিনের বেলায় এই পেশোয়ার জায়গাটা হচ্ছে এমন, এই পেশোয়ার জায়গাটা দিনের বেলায় ইংরেজদের অধীনে থাকে, অর্থাৎ ইংরেজরা এখানে রাজত্ব করে, আর যখনই রাত হয় তখন পাঠানরা এখানে রাজত্ব করে। এখন বলবো ভাই কেন? মূলত এই পেশোয়ার জায়গাটা একটা অমীমাংসিত জায়গা। অমীমাংসিত জায়গা কি? অর্থাৎ যেই ভূমির উপর কারোই কোনো পূর্ণ মালিকানা থাকে না। তোমরা কাশ্মীরের নাম শুনছো ডেফিনেটলি, তো কাশ্মীর দাবি করা হয় কাশ্মীরের এমন একটা জায়গা, এখানে পাকিস্তান দাবি করে পাকিস্তান, আবার ভারত দাবি করে ভারতের, এরকম কিছু জায়গা থাকে যেগুলো অমীমাংসিত জায়গা। তো এই জায়গাটা তখন এই জায়গাটার উপর দখলদারিত্ব ছিল ইংরেজদেরও ছিল,
আবার এখানে পাঠানদেরও দখলদারিত্ব ছিল, এই জন্য দিনের বেলা এখানে পূর্ণ কায়েম করে, মানে আধিপত্য বিস্তার করে ইংরেজরা, আর দিনের বেলায় রাতের বেলা আধিপত্য বিস্তার করে কারা? পাঠানরা। শুনে গর্ব অনুভব করছিল বটে যে বন্দুকধারী পাঠান কামানদারি ইংরেজদের সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দু মাত্র আরাম বোধ করেনি। অর্থাৎ এই কথা ভেবে আমার কাছে ভালো লাগছে যে যাক, অন্তত ইংরেজদের বিপক্ষে পাঠানরা কি করে? অস্ত্র ধরতে পারে, কিন্তু এই জিনিসটা তিনি কি আরাম বোধ করে নাই। এরপর বলছে গাড়ি পেশোয়ার পৌঁছাবে রাত 9টায়। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, যে গাড়ি পেশোয়ার কয়টায় পৌঁছাবে? যে রাত 9টায়। তখন যে কার রাজত্বে পৌঁছাবে তাই মনে নানা ভাবনা ভাবছি এমন সময়, অর্থাৎ আমি যখন রাতে গিয়ে পৌঁছাবো তখন কি আসলে পাঠানরা ওখানের ক্ষমতায় থাকে নাকি ওখানে ইংরেজরা ক্ষমতায় থাকে, আমি তো এটা জানি না। অর্থাৎ কারা তখন রাজত্ব করবে এটা তো আমি জানি না। এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ার দাঁড়ালো, অর্থাৎ গাড়ি তখন পেশোয়ার এসে দাঁড়ালো। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই, জিনিসপত্র নাম্বার ফাঁকে লক্ষ্য করলুম যে 6 ফুটি, খেয়াল করো 6 ফুটি, 6 ফুটি মানে কি 6 ফুট, 6 ফুটি পাঠানের চেয়ে এক মাথা উঁচু, অর্থাৎ 6 ফুট একটা পাঠান মানুষ, তার থেকেও আরেকটু উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন, অর্থাৎ এক ভদ্রলোক তার দিকে এগিয়ে আসছেন। এটা মূলত ওই যে লেখকের বন্ধুর বন্ধু, যে লেখককে রিসিভ করবে। এরপর কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গে তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। তাহলে তার নাম কি? তার নাম হচ্ছে শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতেই তিনি তার 2 হাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ পরম উৎসাহে। অর্থাৎ ওই যে লেখক কি করলো, লেখক এইটা তার হাতটা, এই আমরা মুসাফা করি না, হ্যান্ডশেক করি না, হ্যান্ডশেক করার জন্য তাকে হাত দিলে, যখনই হাত দিল তখন ওই যে লোক আছে শেখ আহমদ আলী, আহমদ আলী কি করলো, তার 2টা হাতকে এই লোকের হাতের ভিতরে এইভাবে দিয়ে ধরছে। অনেক সময় দেখবা যে আন্তরিকতা নাই, হাত একটা দিয়েছে একটাই দিয়ে দিছে, কিন্তু দেখবা যে অনেক বেশি আন্তরিক, তখন কি হাত একটা দিলে সে কি করে 2 হাত দিয়ে ধরে, তখন ওই লোক 2 হাত দিয়ে ধরতেছে, কিন্তু 2 হাত দিয়ে ধরলো যখন পরম উৎসাহে, মানে খুব ভালোবেসে তাকে 2 হাতটা দিয়ে ধরলো, কিন্তু ধরছে যখন তখন লাগে বলতে সে চাপে আমার হাতের 5 আঙ্গুল তার 2 থাবার ভেতর তখন লুকোচুরি খেলছে। অর্থাৎ সে তো এমনি 6 ফিট পাঠানোর থেকেও সে আরো উঁচু, তাহলে বুঝো তার হাত কত বড়। তো তার হাতের ভিতরে যখন হাত ঢুকাই দিয়েছে, হাত ঢুকাই দেওয়ার পর লেখক বলছে যে আমার হাতটা লুকোচুরি খেলতেছে, অর্থাৎ তার হাতের থাবা এত বড়, আমার হাত মনে হচ্ছে ভিতরে লুকোচুরি খেলতেছে। ওকে, আচ্ছা এরপর দেখো, এরপর বলছে যে খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গাই বলতে বোঝানো হচ্ছে তোমার ঘোড়ার গাড়ির টাইপের, এই টাঙ্গাই বসালেন। আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না আমি বাঙালি, তিনি পাঠান, তবে যে এত সংবর্ধনা করেছেন এর মানে কি? অর্থাৎ এই লোক আমাকে চেনে না, জানে না, তিনি এক জাত আমি আরেক জাত, আমাকে এত আদর স্নেহ করলেন, এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা। অর্থাৎ সে কি আমাকে লোভ দেখানোর জন্য, লৌকিকতা দেখানোর জন্য, মানে মন থেকে এটা করে না, এরকম কিছু হবে কিনা আজ বলতে পারি। অর্থাৎ লেখক যখন এটা লিখতেছে, লেখক তো ঘুরে এসে তারপর লিখছে। পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা এখানে একটু বুঝাতে হবে। আচ্ছা বলো তো, দুধের মধ্যে যদি জল দিই তাহলে কি ওই দুধ কি খাঁটি? বলো, খাঁটি? ডেফিনেটলি না, ডেফিনেটলি খাঁটি না। এখন আমরা বলি কি নির্জলা দুধ, অর্থাৎ যেই জলে দুধ, মানে যেই দুধের জল নাই, তো নির্জলা মানে হচ্ছে জলহীন। তো এখানে সাধারণত দুধে যদি জল না থাকে তাহলে সেই দুধ খাঁটি, অর্থাৎ তাদের যে আপ্যায়ন এটা নির্জলা, অর্থাৎ এখানে কোনো জল নাই, এখানে কোনো মানে কি নাই, কোনো ঝামেলা নাই, দ্যাট মিনস খাঁটি। হ্যাঁ, নির্জলা আন্তরিক, অর্থাৎ তার আন্তরিকতাটার মধ্যে কোনো ভেজাল নাই। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জাতি পায় না, আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কোনো কথাই নেই। অর্থাৎ পাঠানরা এমনিতেই অতিথি প্রেমী, তারপর যদি বিদেশি কোনো অতিথি পায় তাহলে তো তারা তাদেরকে অনেক ভালো করে কি করে আপ্যায়ন করে। আরবি ভাষায় একটা প্রবাদ আছে, ইউম উস সফর নফস উস সফর, অর্থাৎ কিনা যাত্রার দিনই অর্ধেক। এরপর বলছে ভ্রমণ। পূর্ব বাংলায় এমন একটা প্রবাদ প্রচলিত আছে, সেখানে বলা হয় উঠোন সমুদ্র পার হলে অর্ধেক মুশকিল আহসান, অর্থাৎ উঠোন সমুদ্র পার হলেই কি হয়, অর্ধেক মুশকিল, অর্থাৎ অর্ধেক ঝামেলা বিদায় হয়ে যায়। এই লাইনটা একটু পরে বুঝবে, এখন হয়তো বুঝবে না। আহমদ আলীর উঠোন পেরোতে, অর্থাৎ আহমদ আলীর ঘর পেরোতে, অর্থাৎ বলা হয় যে যখন তুমি ভ্রমণ করতে যাবা তখন উঠানটা মানে নিজের ঘর ত্যাগ করলেই হয়ে যাবে, কিন্তু নিজের ঘর ত্যাগ করতে আমাদের সবচেয়ে বেশি সময় লেগে যায়। তো বলছে এই আহমদ আলীর উঠান পেরোতে গিয়ে আমার পাক্কা 7 দিন কেটে গেল। অর্থাৎ এই আহমদ আলীর কাছে তিনি 7 দিন ছিলেন। কতদিন ছিলেন লেখক? 7 দিন। 8 দিনের দিন সকালে আহমদ আলী স্বয়ং, তাহলে সকালবেলা তাকে স্বয়ং নিজেই আমাকে একখানা বাসের ড্রাইভারের পাশে বসিয়ে দিয়ে তাকে আমার জান মাল বাঁচানোর জন্য বিস্তর দিব্য দিলাসা মানে হচ্ছে অনেক সময় আমরা একটা সিএনজিতে আমাদের গেস্টদেরকে বা কেউ উঠলে তাকে উঠাই দিই, সিএনজির ড্রাইভারকে বলে দিই যে তাকে এই জায়গায় নিয়ে নামাই দিয়েন, হ্যাঁ, তার যাতে কোনো সমস্যা না হয়, সাবধানে যাবেন, এইরকম তাকে কি করলো বিভিন্ন দোয়া আশ্বস্ত করে দিল। ওই যে
ড্রাইভারকে, হ্যাঁ, বিদায় দিলেন। হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা, অর্থাৎ হাওড়া স্টেশনে লেখকের কাছে মনে হয়েছিল আমি একা, এখন মনে হলো আমি ভয়ঙ্কর একা। অর্থাৎ লেখকের মনে হচ্ছে এখন লেখক শুধু একা না, ভয়ঙ্কর একা। এর বলছে ভয়ঙ্কর একা এই অর্থে নো ম্যানস ল্যান্ড। এখানে বলছে যে নো ম্যানস ল্যান্ড। নো ম্যানস ল্যান্ড মানে যেই ল্যান্ডের উপর, যেই ভূমির উপর মানুষের মালিকানা নাই। এখানে বলুন, আর খাস আফগানিস্তানে বলুন, এসব জায়গায় মানুষ আপনা আপনি প্রাণ নিয়ে ব্যস্ত। অর্থাৎ ওই যে আমরা বললাম যে পেশোয়ার এমন একটা জায়গা যেখানে এই ভূমির উপর কালো মালিকানা থাকবে না। এখানে মানে এখন ধরো যেখানে কারো কোনো মালিকানা নাই, যেখানে দিনে এক দল রাজত্ব করে, রাতে আরেক দল রাজত্ব করে, তাহলে ওখানে মানে চুরি চিন্তায় কেমন হবে? তো লেখক ওই জায়গাতে, লেখক যখন লেখকের যে বন্ধুর বন্ধু তাকে বিদায় দিয়ে দিয়েছে, তখন লেখক নিজেকে অনেক একা মনে করতেছে। কেন একা মনে করতেছে? যে এই জায়গাতে লেখককে কেউ যদি ধরে কি হয়, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, ওখানে আইন শৃঙ্খলা বাহিনী নাই, হ্যাঁ, কেউ যদি কাউকে যদি মেরেও ফেলে এটার কোনো সুস্থ তদন্ত হয় না, অর্থাৎ চুরি চিন্তায় ওখানে লেগেই থাকে। এই জন্য লেখকের কাছে মনে হচ্ছে যে মানে লেখক ভয়ঙ্কর একা। সাধারণ লোকেরা বিবেক বুদ্ধি এসব দেশে এরকম কথাই কয়, তবু আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ, আর 5টা দেশ যখন খুন খারাপির প্রতি এত বেমালুম উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করবার, এই ভেবে 2-4টা পুলিশ 2-1 দিন অকুস্থলে ঘোরাঘুরি করে। অর্থাৎ মানে সাধারণ সব দেশে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী আছে, একটু ফর্মালিটির জন্য ওখানেও 2-4টা পুলিশ থাকে, কিন্তু আসলে এগুলো কোনো পুলিশ না, মানে জাস্ট নামমাত্র থাকে আর কি। ডান দিকে ড্রাইভার শিখ সর্দারজি, বয়স 60-এর কাছাকাছি। অর্থাৎ মানে ড্রাইভারের ডান দিকে তিনি দেখলেন যে এক শিখ সর্দারজি, শিখ এক সর্দারজি, বয়স 60-এর কাছাকাছি, অর্থাৎ 60 বছরের কাছাকাছি। এই যে দেখো বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মানে ঘুরার, কথা বলার যে একটা আনন্দ, এটা এখানে দেওয়া হয়েছে। বিভিন্ন মানুষের মেন্টালিটি কেমন। কাঁচা পাকা দীর্ঘ দাড়ি, ও পরে জানতে পারলাম রাতকানা। অর্থাৎ ওই লোক পরে জানতে পারলাম যে ওই লোক রাতে চোখে দেখে না, রাতকানা। বাঁ দিক দিয়ে আফগান সরকারের এক কর্মচারী। অর্থাৎ বাঁ দিকে লেখকের যে বাঁ দিকে আফগান সরকার, অর্থাৎ আফগানিস্তানের সরকারের এক কর্মচারী পেশোয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্য। অর্থাৎ তিনি পেশোয়ার গিয়েছিলেন মূলত ওই যে সরকারের যে বেতার কেন্দ্র আছে, বেতার কেন্দ্রের বিভিন্ন মালামাল আনার জন্য। সব ভাষাই জানেন, অথচ বলতে গেলে এক ফার্সি ছাড়া অন্য কোনো ভাষাই জানেন না। এই যে এখানে লেখক একটু মানে লেখকের সাহিত্যের যে ধরনের এখানে প্রকাশ পেয়েছে, বলছে ওই লোক সব ভাষা জানে কিন্তু বলতে গেলে খালি ফার্সি পারে। এখন আমরা মাঝে মধ্যে বলি না যে আমি তো ইংরেজি, এটা কোনো ব্যাপারই না, হ্যাঁ, কিন্তু যদি বলে যে বলেন, তাহলে ওই বাংলা ছাড়া আর কিছুই বলতে পারে না। তো ওই লোক দাবি করে, ওই যে পেশোয়ার সরকারে আফগান সরকারের যে কর্মচারী, সে দাবি করে সে অনেক ভাষা জানে, কিন্তু লেখক বলতে সে সব ভাষাই জানে, কথা ঠিক আছে, কিন্তু বলতে গেলে এক ফার্সি ছাড়া তিনি আর কোনো ভাষাই জানেন না। অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বুঝেন, তবে তিনি ভাবখানা এমন যে আপনি যথেষ্ট ইংরেজি জানেন না। অর্থাৎ ওই লোক নিজেই ইংরেজি বলতে পারে না। এখন তুমি যদি মানে ধরো এটা আমি তোমাকে খুব সহজ করে বুঝাই, ওই লোক নিজেই ইংরেজি বলতে পারে না, বুঝুং বাজুং ইংরেজি বলে, গ্রামারে ভুল, পারে না, এখান থেকে এক লাইন এনে এখান থেকে একটা ওয়ার্ড এনে বলে। এখন আমি তো তার ইংরেজি বুঝবো না, সে যদি প্রপার ইংলিশ না বলে আমি বুঝবো না। তো ওই লোক প্রপার ইংলিশ বলতে পারে না, লেখক প্রপার ইংলিশ বুঝতে পারে না। তো লেখক যখন বলো বুঝি না, আবার বলেন এটা মানে কি, তখন ওই লোক ভাবটা এমন নেই যে দূর ভাই তুই নিজেই তো ইংরেজি পারস না, কিন্তু আসলে ওই লোক নিজেই ইংরেজি পারে না। তো লেখক এটা বুঝাচ্ছে যে ওই লোক যথেষ্ট মানে তার কাছে যে সে মনে করে সে ইংরেজি জানে, অথচ সে কিছুই জানে না, সে বলতে পারে না। 2-4খানা যা বলে ওইটা বলার পর তার কাছে যদি আবার জানতে চাও, তাহলে সে মনে করে যে প্রশ্ন করতে সে যথেষ্ট ইংরেজি জানে না। তখন তিনি ফরাসি যে 6টি শব্দ জানেন সেগুলো ছাড়েন। অর্থাৎ তিনি যে ফরাসি ভাষা যে জানেন তাও না, ফরাসি ভাষাও তিনি অল্প কিছু শব্দ জানেন, সেই শব্দগুলোই তিনি প্রয়োগ করেন। তখন আপনি তার বক্তব্য না বুঝেন, তবে তিনি উর্দু কারেন, শেষটা এমন ভাব দেখায় যে অশিক্ষিত বর্বরদের সুরে কথা বলবার ঝকমারি তার আর কত পোহাবেন। অর্থাৎ তিনি আপনি মানে সে আসলে কোনো ভাষাই বুঝে না, কোনো ভাষাই সে ভালোভাবে জানে না। তখন সে শেষ পর্যন্ত ভাবে যে দূর এরা সব অশিক্ষিত, সে নিজেই অনেক ভাষায় পারদর্শী, এটা সে ভাবে। অথচ পরে দেখলাম ভদ্রলোক অত্যন্ত বন্ধুসুলভ, বন্ধুবৎসল। অর্থাৎ ওই লোককে ভাবলাম যে হ্যাঁ, পরে দেখলাম যে ওই লোক খুব মানে বন্ধু টাইপের মানুষ আর কি, খুব কাছে টেনে নেয় এই ধরনের মানুষ, বিপন্ন সহায়, অর্থাৎ বিপদে ওই লোকটা সাহায্য করবে এমন মানুষ। তারপর বলছে তারও পরে বুঝতে পারলাম ভাষা বাবদে ভদ্রলোকের ও দুর্বলতা কেন, যখন শুনতে পেলাম তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পেয়েছেন। অর্থাৎ তিনি বেতারে চাকরি পাওয়ার একটা কারণ ছিল যে তিনি দাবি করেন তিনি অনেক ভাষায় পারেন। এর বলছে বাসের পেটে বলতে বোঝানো হচ্ছে বাসের মাঝে কাবুলি ব্যবসায়ী, অর্থাৎ বাসের মধ্যে যারা ছিল তারা সবাই মূলত কাবুলি ব্যবসায়ী ছিল। কাবুলি মানে তো বুঝো যে কাবুলিওয়ালা রবীন্দ্রনাথের একটা আছে। তো এই কাবুল হচ্ছে মূলত আফগানিস্তানের একটা জায়গা, ওই জায়গাতে বাসের মধ্যে যারা আছে ওই বাসে তারা সবাই হচ্ছে কাবুলের ব্যবসায়ী।
তারপর বলছে পেশোয়ার থেকে সিগারেট, তারপর হচ্ছে গ্রামোফোন, রেকর্ড প্লেটের, এখানে মানে বিভিন্ন ধরনের কাবুলি, তারপর হচ্ছে ঝাল লণ্ঠন, ফুটবল, বিজলি বাতি, সরঞ্জাম, কেতাব পুঁথি, অর্থাৎ ওই যে কাবুলি যে ব্যবসায়ী যারা ছিল তারা মূলত ওই পেশোয়ারে গিয়েছে নানা ধরনের তারা সরঞ্জাম আনার জন্য, নানা ধরনের মালপত্র আনার জন্য তারা গেছে। ওকে ফাইন। এরপর হচ্ছে বাদ বাকি প্রায় সবকিছুই আমদানি করতে হয় হিন্দুস্থান থেকে, কিছুটা রুশ থেকে, অর্থাৎ এই যে এই জিনিসপত্র এগুলো তারা পেশোয়ার থেকে আনতে হয়, বাকি যে জিনিসপত্রগুলো আছে এগুলো তারা হিন্দুস্তান, দ্যাট মিনস এগুলো ভারত থেকে আনতে হয়, আর বাকি তাদের আর যে জিনিসপত্রগুলো আছে এগুলো রুশ থেকে। অর্থাৎ এখানে যেগুলোর কথা বলছে ঝাল লণ্ঠন, ফুটবল, বিজলি বাতি, এগুলো তারা পেশোয়ার থেকে আনে, আর বাকি এগুলোর বাহিরেও আরো যে পণ্যগুলো আছে এগুলো হয় ভারত থেকে না হলে রুশ থেকে, অর্থাৎ রাশিয়া থেকে আনে। এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, কাবুল শহরে একটা চক্কর মারলে বোঝা যায়। অর্থাৎ এটার জন্য আপনাকে অনেক পড়াশোনা করতে হবে এটা না, কাবুল শহরে একটা চক্কর মারলে আপনি বুঝতে পারবেন। এরপর হচ্ছে এসব পরের কথা, পেশোয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল সমতল ভূমি, সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো। তারপর খাইবার গিরিশঙ্কর, অর্থাৎ খাইবার হচ্ছে আমার একটা জায়গা যেটা আফগানিস্তান আর পাকিস্তানের মাঝখানে জায়গা। তো একটু পর গিয়ে তাদেরকে বাসে কি করতে হলো, তাদেরকে পাসপোর্ট দেখাতে হলো। এটা গভর্নমেন্টের প্রক্রিয়া, এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে যেটা করা লাগে। দুই দিকে 1000 ফুট উঁচু পাহাড়ের ন্যাড়া পাহাড়, মাঝখানে পাথরের ন্যাড়া পাহাড়, মাঝখানে খাইবার পাস, এক জোড়া রাস্তায় একে বেঁকে অন্যের গা ঘেঁষে চলছে কাবুলের দিকে, অর্থাৎ রাস্তা একেবারে আঁকাবাঁকা রাস্তা, তখন ওই কাবুলের দিকে কি করতেছে, চলতেছে। এক রাস্তা মোটর যানের জন্য, অন্য রাস্তা ওট, খচ্চর, গাদা, ঘোড়ার পণ্যবাহী বা ক্যারাভ্যানের জন্য, অর্থাৎ একটা রাস্তাতে মানুষজন যাচ্ছে আর একটা রাস্তা হচ্ছে বিভিন্ন পণ্যবাহী যে গাড়িগুলো আছে সেগুলো। এরপর হচ্ছে সংকীর্ণতম হলে দুই রাস্তা মিলে 30 হাত হবে না, অর্থাৎ খুবই চিকন রাস্তা, একেবারে দুই রাস্তা মিলে হয়তো 30 হাত হবে না, খুব সরু রাস্তা ছিল। তারপর হচ্ছে সে রাস্তা আবার মাতালের মতো টলতে এতই এঁকে বেঁকে গিয়েছে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডানে বাঁয়ে পাহাড়, সামনে পিছনে পাহাড়, অর্থাৎ রাস্তা যেখানেই দাঁড়ায় দেখবে যে সব জায়গাতে পাহাড়। এরপর হচ্ছে দুদিকে 1000 ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড়, মাঝখানে খাইবার পাস, এটা তো আমরা পড়লাম। এক জোড়া রাস্তা এঁকে বেঁকে, এটা আমরা পড়লাম এখান থেকে যে সামনে পিছনে পাহাড়। এবার হচ্ছে দ্বিপ্রহর বলতে বোঝানো দুই প্রহরের মাঝের ভাগ, অর্থাৎ দ্যাট মিনস দুপুর। তো এখানে দুপুরের কথা বলছে, দ্বিপ্রহরের সূর্য সেই নরককুণ্ডে সোজা নেমে এসেছে, অর্থাৎ সূর্য একেবারে মানে প্রচুর হিট সূর্যের, এটা বলছে। তাই নিয়ে চতুর্দিকে পাহাড় যেন লুপালুপি খেলছে, অবাক হয়ে দেখছি সেই গরমে বুখরার পুঞ্জিন মানে হচ্ছে পার হচ্ছে এক ধরনের মানে চামড়ার জামা আর কি। তো এখানে পুঞ্জিন ব্যবসায়ী যারা, অর্থাৎ যারা চামড়ার জামার ব্যবসা করেন, 2 ইঞ্চি পুরো লুমওয়ালা চামড়া, হ্যাঁ, ওভারকোট গায়ে দিয়ে খচ্চর ঘেদিয়ে ভারতবর্ষের দিকে চলছেন। অর্থাৎ লেখক অবাক হয়ে গেলেন, সূর্যের তাপ এত বেশি, এর মধ্যে এই ব্যবসায়ী যারা আছে তারা লোমওয়ালা বলতে পশমওয়ালা, অর্থাৎ শীতে আমরা যেরকম পশমওয়ালা জামা কাপড় পরি, এরকম পশমওয়ালা জামা কাপড় পরে এরা আসেন। তখন লেখক খুব অবাক হলো যে এত গরমের মধ্যে এরা কেন এত ভারী জামা কাপড় পরতেছে। সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন, যাদের অভ্যাস হয়ে গেছে তাদের পক্ষে সত্যি এরকম পুরু জামা এই গরমে আরামদায়ক। অর্থাৎ সর্দারজিকে যখন বললো যে এটার কারণ কি, তখন সর্দারজি বললেন এটা নর্মাল, যারা পড়তে অভ্যস্ত তারা এমনিতেই এগুলো পড়তে পারে না, শরীর ঠান্ডা রাখে, অর্থাৎ বাইরের গরমটা ঢুকতে পারে না, বরং এটা শরীরটাকে আরো ঠান্ডা রাখে। এর বলছে ঘাম তো আর এদেশে হয় না, আর হলেই তো কি এরা তো তার থোড়াই পরোয়া করে না। তার বলছে এটুকু বলতে খেলুম গরমের হালকা মুখে ঢুকে সর্দারজির গলা শুকিয়ে দিল, অর্থাৎ সর্দারজি এই কথা বলতে সর্দারজির গলা শুকিয়ে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে গল্প জমবার চেষ্টা ব্যর্থ, অর্থাৎ সর্দারজি তো আর কথা বলতে পারতেছে না, কারণ তার অলরেডি কি হয়েছে, মানে গলা শুকিয়ে গেছে। এখন গলা শুকিয়ে গেলে তো মানুষ আর গল্প করতে পারে না, এই জন্য গল্প বৃথা হলো। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? আজকে এতটুকু পর্যন্তই। কেমন লাগছে আজকের ক্লাসটা বলো তো? এই যে সাহিত্যটা এটা তোমাদের কাছে কেমন লাগছে বলো তো? ভালো লাগছে? পারবা তো? নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো পড়বো, আমি বুঝাই দিলাম। নেক্সট ক্লাসের পরে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, একসাথে দিয়ে দিব। আপাতত বই থেকে পড়ে নাও, প্রত্যেকটা লাইন আমি বুঝে দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো পড়বো, দরকার হলে আমরা 3টা ক্লাস করবো, সমস্যা নেই। বাট আমরা আস্তে আস্তে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার জন্য চেষ্টা করি, যেহেতু এগুলো আমাদের সিলেবাসে নতুন করে অ্যাড করা হয়েছে। সো আমরা একটু ধৈর্য নিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? সো কেমন লাগছে আজকের ক্লাসটা জানিয়ে দাও। নতুন, আশা করি তোমাদেরও একটা অভিজ্ঞতা হয়েছে, ঠিক আছে? ওকে, সো সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।